প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুর মলদ্বার দিয়ে রক্তক্ষরণ ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশুরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার সামেদুর রহমান 1967 সালে জুন মাসে মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, শিশুদের মলদ্বার দিয়ে রক্তক্ষরণ এটা কতখানি কমন? মানে আপনি এই বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞ, আপনার কাছে নিশ্চয়ই এই সমস্যা নিয়ে শিশুর অভিভাবকরা যান। আমাদের দেশের প্রেক্ষাপটে শিশুর মলদ্বার দিয়ে রক্তক্ষরণ কতটা কমন, মানে এর ফ্রিকোয়েন্সি বা ইনসিডেন্স কেমন এবং সেটার কারণ কি? এক্স্যাক্ট ফ্রিকোয়েন্সি হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এটা অনেক বাচ্চা পায়। আমরা প্রতিদিনই আমাদের চেম্বারে কিছু না কিছু বাচ্চা হসপিটালে আমরা পাই। তার কারণটা হচ্ছে যে আমাদের দেশে কিছু মেডিকেল কারণেও ওই পায়খানা রাস্তা দিয়ে বাচ্চাদের রক্ত যায়, যেমন আমরা রক্তমাশা যেটাকে বলি, বা অ্যামিবিক ডিসেন্ট্রি। তো পানিবাহিত রোগ হওয়ার কারণে আমরা যারা ঢাকা শহরে থাকি তারা তো বুঝতেই পারি যে পানি আসলে সোর্সটা যেটা সেখানে খুবই ইনফেক্টেড থাকে, পলিউটেড পানি থাকে। এই জন্য বাচ্চাদের কিন্তু রক্তমাশা অনেক হয়। তো আমরা যে কোনো কারণেই শিশুদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত গেলেই সাধারণ মানুষ মনে করে যে রক্তমাশা হয়েছে বা আমাশয় হয়েছে। তখন বাজারে বিভিন্ন ওষুধ আছে, এগুলি খায়। কিন্তু এই যে আমাশয় ছাড়াও কিছু কিছু কারণ আছে একদম আনকমন না, কিন্তু অনেক কমন। যেমন বাচ্চাদের একটা হয় রেকটাল পলিপ বলি আমরা, যে পায়খানা রাস্তার উপরে ছোট্ট মাংসের দানার মতো থাকে। তো এটা আপনি বুঝবেন কেমনি যে এইটা রক্তমাশা না? রক্তমাশা হলে বাচ্চারা পায়খানা করার সময় কোদ দিবে, রক্তের সাথে বিজল বিজল থাকবে, পায়খানাও থাকবে। আর যদি ওই পলিপের জন্য হয় তাহলে ফ্রেশ ব্লাড, একদম টাটকা রক্ত যাবে, কোনো ব্যথা থাকবে না। আর একটা কারণে খুবই কমন বাচ্চাদের পায়খানার সাথে রক্ত যায়, সেটা হচ্ছে যে আজকাল বাচ্চারা সবাই বাইরের খাবার ফাস্টফুডের প্রতি অভ্যস্ত হয়েছে। পায়খানা শক্ত হয়, শক্ত পায়খানা যখন বের হয় তখন পায়খানা রাস্তা ফেটে যায়। ফেটে গেলে ওইটা পায়খানার সাথে রক্ত আসে, এটাকে আমরা অ্যানাল ফিসার বলি। এটাতে কিন্তু বাচ্চারা পায়খানা করতে চাবে না। দেখবেন যখন বেগ হবে তখন লাফালাফি করছে, বসতে চাচ্ছে না, কান্নাকাটি করছে। আর পায়খানার সাথে লেগে থাকে এবং পায়খানার পরে ফোটা ফোটা রক্ত পড়ে, ফ্রেশ ব্লিডিং। কিন্তু আমাদের দেশের গার্ডিয়ানদের একটা কমন পারসেপশন হচ্ছে যে পাইলস, সবাই মুখে মুখে জানে যে পাইলস, বলবে যে আমার বাচ্চার পাইলস হয়েছে। বাচ্চাদের কিন্তু আসলে পাইলস বলতে টিপিক্যালি যেটা বোঝায় সেটা বাচ্চাদের হয় না, অলমোস্ট হয় না বললেই চলে। যেটা হয় ইনফেকশনের কারণে, ব্যাসিলাস ডিসেন্ট্রি যেটাকে আমরা বলি রক্তমাশা, অথবা নর্মাল আমাশা, অথবা রেকটাল পলিপ, অথবা অ্যানাল ফিসার। আরও দু একটা এক্সেপশনাল কারণ আছে, সেগুলি যদি আমরা মাথায় নাও রাখি, বেসিক এই জিনিসগুলি রাখলেই এটা আমার মনে হয় যে তাড়াতাড়ি আইডেন্টিফাই, এবং আইডেন্টিফাই হলে চিকিৎসা করলে একদম সহজেই এটা চিকিৎসা করা সম্ভব। তো অনেক বাচ্চাদের যাদের বেলায় এই সমস্যাটা হচ্ছে তাদের ক্ষেত্রে করণীয় কি? মানে প্রথম করণীয় হচ্ছে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। আপনি যেহেতু অনেকগুলি কারণ বললেন, সুতরাং এটা খুব সাধারণ কারণও হতে পারে, আবার একটু গুরুতরও হতে পারে। সেই জন্য অবহেলা না করে উচিত হবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আপনাদের কাছে নিলে আপনারা এটা কনফার্ম করেন কি করে যে কি কারণে হচ্ছে এবং কি ব্যবস্থা দেন? আমি মনে করি যে একজন শিশু বিশেষজ্ঞ সার্জন হিসাবে আমাদের শুধু চিকিৎসাই কিন্তু দায়িত্ব না, সাধারণ পপুলেশনের মধ্যে এটা এডুকেটেড লেভেল বাড়ানো বা স্বাস্থ্য সচেতনতা বাড়ানোটাও আমাদের জন্য জরুরি। এই জন্য আমি মনে করি যে আমাদের কাছে গেলে আমাদের একটু সময় দিয়ে ধৈর্য ধরে, আমাদের নিজেদের পরিবারের সন্তান হলে আমরা যা করতাম সেইটা করে তাদেরকে একটা ধারণা দেওয়া দরকার। যেমন যদি সাথে জ্বর থাকে, কোদ দিয়ে পায়খানা করে, বিজল যায়, অল্প অল্প রক্ত যায়, বা রক্তের কালারটা একদম পরিষ্কার না, লাল টকটকে না, তাহলে আমি মায়েদেরকে বা প্যারেন্টসদেরকে বলবো যে এটা ফিজিশিয়ান যেটা পেডিটিশিয়ান বলি আর কি, শিশু বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়াটা ভালো।
তাহলে ওনারা ওনাদের পরামর্শ এবং ওষুধ দিলে এটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। প্লাস পাশাপাশি তাদেরকে বলতে হবে যে এইটা কিন্তু কোনো একটা ইনফেকশনের কারণে হয়েছে, সম্ভবত পানিটাই হচ্ছে সোর্স। সুতরাং সব বাবা মাই চায় তার বাচ্চার জন্য হাইয়েস্ট কেয়ার নিতে। আমার মনে হয় সেই ক্ষেত্রে যদি তারা একটু সাবধানতা অবলম্বন করে, যে পানিটাকে ফুটায়ে খাওয়া, ফিল্টারে দেওয়া, অথবা যদি সম্ভব হয় বাইরের পানি খাওয়ানো, যেটাই হোক, যে কোনো পদ্ধতিতে বিশুদ্ধ পানি খাওয়ালে এটা সলভ হয়ে যাবে, জীবাণুমুক্ত। আর যদি বাচ্চার কোনো পেন নাই, 3 থেকে 4 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চা, পায়খানার পরে একদম টাটকা রক্ত বের হয়, কোনো ব্যথা নাই, কোনো সময় এরকম লাল গুটি বের হয়ে আসে, আমরা যদি এটা জিজ্ঞাসা করি যে কোদ দিলে কিছু বের হয়ে যায় কিনা, আবার ঢুকে যায় কিনা, তাহলে কিন্তু আমরা রেকটাল পলিপ মনে করব। এবং সেক্ষেত্রে একজন শিশু সার্জনের শরণাপন্ন হলেই উনি সাধারণত পায়খানা রাস্তায় একটু আঙ্গুল দিলেই বুঝতে পারে, এবং একটা সিম্পল প্রসিজিওরের মাধ্যমে এটা কিন্তু একদম কিওর করা সম্ভব। আর যেটা আপনাকে বললাম, অ্যানাল ফিশার যদি হয়, বাচ্চা পায়খানা করতে চাবে না, পায়খানার পরে অল্প অল্প রক্ত যাবে, পায়খানার সাথে রক্ত লেগে থাকবে, পায়খানা করার পরে জলে জলে বলে বাচ্চারা চিৎকার করে, এদেরও কিন্তু সাধারণত বয়সটা 1 বছর থেকে 4, 5, 6 বছর হয়। তো তাদেরকেও আমাদের ডায়েটারি অ্যাডভাইসটা ভালো করে বলা, ফ্যামিলি ডায়েটের সাথে তাদেরকে অভ্যস্ত করা, মায়েদেরকে বলা, এবং রেগুলার পায়খানা করে তার একটা টয়লেট হ্যাবিট করা, প্রতিদিন যেন ফাইবার কন্টেনিং শাকসবজি সহ খায়, যদি খিচুড়ি খায় ওর মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে খাওয়ান, কোনো সমস্যা নাই, ফল খেলে যেন খোসাটা সহ খায়। বা মায়েরা কিন্তু আমাদের থেকেও ভালো জানে যে কোন খাবারটা খেলে তার বাচ্চা সফট স্টুল হয় আর কোন খাবারটা খেলে হার্ড স্টুল হয়, সেই রকম জিনিসগুলো প্রতিদিন তিনি দেখছেন যে কোনটা খাওয়ালে তার বাচ্চা ভালো থাকে। মানে বেস্ট ফিজিশিয়ান আই থিংক সো, বিকজ তারা তো 24 ঘন্টা দেখেন, আমরা তো 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা দেখি। এইটা একটা বিষয়। আর একটা বিষয় আমার বলতে ভুলে গিয়েছিলাম, 9 মাস থেকে 1 বছরের মধ্যে যদি কোনো বাচ্চা, বা 6 মাস থেকে 1 বছরের মধ্যে কোনো বাচ্চা যদি উইনিং ফুড শুরু করার পরপরই তার পেটে ব্যথার আলামত দেখা দেবে এবং পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাবে, পায়খানা না হয় শুধু রক্ত যাবে, তাহলে কিন্তু একটা গুরুতর সমস্যা। সেটাকে আমরা ইন্টারসাবসেশন বলি, নাড়ির একটা অংশ আর একটা অংশের মধ্যে ঢুকে যায়। এই বাচ্চাগুলিকে আমরা সবসময় বলি যে দেরি না করে, আজকাল তো শিশু সার্জারি বিভাগ সব মেডিকেল কলেজগুলি হয়েছে, ইভেন ডিস্ট্রিক্ট লেভেলেও এখন পোস্টিং হচ্ছে। সুতরাং আপনারা শিশু সার্জারি বিভাগে যাবেন, আশা করা যায় শিশু সার্জনরা উপযুক্ত ব্যবস্থা নেবেন। তাহলে হবে কি, বেশিক্ষণ থাকলে কিন্তু নাড়িটা পচে যায়, নষ্ট হয়ে যায়। আর অল্প সময় থাকলে আমরা এটাকে অপারেশন করে আবার রিলিভ করে দিতে পারি, একদম বাচ্চাটা কোয়াইট নর্মাল হয়ে যাবে। তা আমি মনে করি যে আমাদের কাছে আমাদের প্রাথমিক দায়িত্ব যেটা, যে শুধু চিকিৎসা দেওয়া না, এর সাথে সাথে হেলথ এডুকেশন বলতে যেটা বুঝি, স্বাস্থ্য সচেতনতার জন্য 2 মিনিট যদি আমরা সময় ব্যয় করি, তাহলে ওই মানুষটাই কিন্তু তার পরিবারের, তার ননদ, নানি, দাদি, ভাবি, অমুককে বলবে। তাহলে আস্তে আস্তে স্প্রেড আউট হয়ে সবার মধ্যে একটা জেনারেল পারসেপশন যদি ডেভেলপ করে যায়, তখন দেখবেন যে তারাই কিন্তু প্রিভেনশনের পন্থাটাকে বেছে নিচ্ছে। আপনার এই শেষের পরামর্শটা সম্ভবত আমি যতটুকু বুঝেছি চিকিৎসকদের জন্য, যে আমাদের চিকিৎসকদের মধ্যে যারা একটু কম সময় দেন বা একটু যাদের প্রতি রোগীরা অনেক সময় খুশি হয় না, যে অনেক ব্যস্ত ডাক্তার বা সময় কম দেন, সেটি না করে এই কাউন্সিলিংটাও হওয়া উচিত চিকিৎসারই একটা অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমি আসলে এই ব্যাপারে মনে করি, আসলে আমি তো টিচার যেহেতু মেডিকেল কলেজের, আসলে আমাদের একটা বেসিক সমস্যা রয়ে গেছে যে আমরা ডাক্তার বানাচ্ছি কিন্তু সোশ্যাল সায়েন্স কিন্তু আমাদের এর মধ্যে ইনক্লুডেড না। এই যে কাউন্সিলিং, রিলেশন বিল্ড আপ, এই জিনিসগুলো তো আমরা টিচাররা বাড়তিভাবে করি, কিন্তু এইগুলির খুব প্রয়োজন আছে, বাইরে কিন্তু এগুলি ইন্টিগ্রেটেড পার্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো পেশা, এটা আমরা অস্বীকার করব না, এটার সাথে আমাদের উপার্জনের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু পাশাপাশি আমাদের মনে করতে হবে যে আমরা এই দেশেরই সন্তান, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের আছে। আজকে আমি একজন অভিজ্ঞ মানুষ, আমার কথার কিন্তু একটা ভ্যালুয়েশন আছে, পেশেন্টরা, অ্যাটেন্ডেন্সরা কিন্তু আরও গুরুত্ব সহকারে নেয় একটা নতুন ডাক্তারদের থেকে। তাহলে আমরা যারা একটু প্রবীণ হচ্ছি, আমি মনে করি আমাদের একটু সচেতনতা বাড়ায় একটু রোগীর সাথে যদি সময় দিই, তাহলে কিন্তু এই পারসেপশনটা ডেভেলপ করবে। যেই শিশুদের আপনি বলছিলেন যে এই যে রক্তক্ষরণটা হয় যাদের কোষ্ঠকাঠিন্য বা তার ফলে ল্যাসেরেশন হয়ে বা ফিশার হয়ে যায়, তাদের ক্ষেত্রে চিকিৎসা কি প্রয়োজন, কি করা যেতে? তাদের ওই যে আপনাকে যেটা বললাম যে ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করার জন্য কিন্তু ফ্যামিলি ডায়েটের উপরে জোর দিতে হবে, এবং সার্জন হোক আর ফিজিশিয়ান হোক, তাকে কিন্তু এটা বোঝাতেই হবে যে এই ওষুধ যেটা দিচ্ছি এইটাই এর জন্য চিকিৎসা নয়। আপনি 10 দিন 15 দিন খাওয়াবেন, ভালো থাকবে, আবার কিন্তু আপনার বাচ্চার এই সমস্যা হবে। এবং দরকার হলে এর সমস্যাগুলি যদি পারসিস্ট করে, তাহলে কি কি সমস্যা আরও গুরুতর হতে পারে বা কমপ্লিকেশন হতে পারে, সেটা বলে হলেও মার মাথায় কিন্তু এটা ঢুকাতে হবে যে আপনাকে আমি সাময়িক একটা চিকিৎসা দিলাম,
কিন্তু প্রতিরোধের ব্যবস্থা আপনার হাতে, আপনাকে এটাই করতে হবে। যেটা আপনি বলছিলেন যে মাই হচ্ছে সর্বোত্তম ফিজিশিয়ান, এবং মায়েরা কিন্তু আমাদের কাছে বলে যে স্যার কি করব, নানি নিয়ে এসে দেয়, দাদি দেয়, চাচা দেয়। এখন সবাইকে বলতে হবে যে ওর জন্য এটা নিষেধ, বাইরের ফুডের প্রতি অভ্যস্ত করা যাবে না, এবং আমাদের আদর যেন তার জন্য কষ্টের কারণ, ক্ষতির কারণ না হয়। আশা করছি আমাদের দর্শক যারা শুনছেন সেটি বুঝবেন এবং নিজের পরিবারে সেটি ইমপ্লিমেন্ট করবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুর মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হলে কি করণীয় আছে, কি করে শিশুটিকে সুস্থ করে তোলা যায় সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, অনেক পেশেন্টই মনে করে যে ডাক্তার সাহেব আমি তো আপনার কাছে আসছি ছোটোবেলা থেকে, তাহলে আমার দাঁত কেন আঁকাবাঁকা হলো? সুতরাং এর উত্তরটা হচ্ছে যে এটা যদি জেনেটিক্যাল হয় বা ফ্যামিলিগত হয় তাহলে কিন্তু আসলে কিছু করার থাকে না ডাক্তার, এটা হচ্ছে একটা কজ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে লোকাল কজ বলি আমরা, যে অনেক সময় দেখা যাচ্ছে ছোট বাচ্চা কান্নাকাটি করে, তার দাঁতটা যে সময় নড়া শুরু করছে সেই সময় না ফেলে দিয়ে উনি ভয়ে রেখে দিচ্ছে, তখন কি হচ্ছে পরবর্তীতে পিছনের কোনো দাঁত ওই জায়গাটা না এসে অন্য জায়গার থেকে বের হচ্ছে। তো অ্যালাইনমেন্টের ভিতরে যদি একটা দাঁত কোনো কারণে ডিসপ্লেস হয়ে যায় তাহলে অন্য দাঁতগুলো আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা। তার মানে সময় মতো যদি কোনো দাঁত ফেলে দেওয়া না হয় দুধের, অথবা আগেও ফেলা যাবে না, পরেও ফেলা যাবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।